প্রিয় দর্শক, বাংলাদেশ আর ভারতের যুদ্ধ লাগানোর জন্য হাদিকে ট্র্যাপ হিসেবে ইউজ করেছে আমেরিকা। আমাদের বাংলাদেশের যে একটি দল আছে জামাত ইসলাম, তিনি দুদিন পর পর এসে বলেন যে আমাকে ক্ষমা করে দেন, আমি ভালো হয়ে গেছি, আমরা আগে যেরকম ছিলাম সেরকম আর থাকবো না, আমরা এখন থেকে ভালো হয়ে যাব। এগুলা বলার পরপরই দেখা যায় বাংলাদেশে ২-৪টা বড় বড় ঘটনা ঘটে যায় এবং শত শত মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়। এরকম একটি দৃশ্য এবার সার্কাসের মতো আমরা দেখেছি। খুব হাসি মুখে বলছেন, "আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা ভালো হয়ে গেছি।" তার পরপর তিনি গেলেন আমেরিকান এম্বাসিতে। আমেরিকান এম্বাসি থেকে বের হয়ে বললেন সফল যুক্তরাজ্যের মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে, তারা তো এগুলো আলোচনা করবেই। কারণ আজকে আমরা একটা গ্লোবাল ভিলেজের সিটিজেন, তো গ্লোবাল সিটিজেন হিসেবে প্রত্যেকের খবর রাখবে। এই আমেরিকান রাষ্ট্রদূত ছিলেন, তাকে বিদায়ী শুভেচ্ছা দেওয়ার জন্য। তারপর এটি গোপন রাখেন এবং পরের দিনই হাদি নামক ঘটনাটি ঘটে যায়। হাদি নিজেই দোয়া করছিলেন, দোয়া চাইছিলেন। বলেছেন তিনি ৪৮ ঘন্টার ভিতরে নাকি বেহেশতে চলে যাবেন। কিন্তু ৪৮ ঘন্টায় তো আমেরিকা যাওয়া যায়। তিনি কিভাবে বেহেশতে যাবেন এই কথাটা গ্যারান্টি সহকারে বললেন। তাহলে কি হাদিকে মৃত্যুর নাটক সাজিয়ে আমেরিকা পাঠানো হয়েছে? একটু উন্নত জীবনযাপনের জন্য? আমরা সেই তর্কে যাব না। যেহেতু হাদির লাশ বাংলাদেশে আসছে এবং তাকে দাফন করা হয়েছে, সেজন্য আমরা উনার এই তর্কে যাব না। কিন্তু কিভাবে উনি নিশ্চিত যে সরাসরি সে জান্নাতে চলে যাবে? আর বাকি যারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তারা জান্নাতে যাবে না? মানে তাদের জন্য জীবন দিলেই শুধু জান্নাতে যাওয়া হয়? তার মানে হাদি নিজে স্বইচ্ছায় শহীদ হয়েছে, এটা অনেকভাবেই কিন্তু স্পষ্ট হয়। হাসনাত আব্দুল্লাহর একটি পোস্টে আমরা দেখেছি। আলহামদুলিল্লাহ শহীদ বলে ঘোষণা দিয়েছেন। তার মানে তাদের যে জিহাদি মানসিকতা থেকে তারা জীবন দেয় সেটাকেই তারা শহীদ হিসেবে ঘোষণা করে। কিন্তু আমরা কিন্তু আচ্ছন্ন হয়ে পড়ে আছি। ফয়সাল কোথায় গেছে? হাদি কোথায় গেছে? শেষ মুহূর্তে যখন তাদের খেলা, তাদের সফলতা, খেলাফতি রাষ্ট্র ঘোষণা করবে, বিপ্লবী রাষ্ট্র ঘোষণা করবে বলার সব পর্যায় শেষ হয়ে গেছে। তারপরে এসে বলতেছে হাদি হত্যার যে হত্যাকারী সে ভারতে যায়নি, তার কোনো আলামতও পাওয়া যায়নি। পাশাপাশি দীপু হত্যার স্ক্যান্ডাল যে ছিল ধর্ম অবমাননা, সেইটারও কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তাদের ঘটনাগুলো কিন্তু আর বসে থাকেনি। বিশ্বের সব দেশে এই খবর পৌঁছে গেছে। পাশাপাশি আরো অনেক হত্যাকাণ্ড আমরা দেখেছি। কিন্তু কথা হচ্ছে এই সমস্ত ঘটনার পিছনে বাংলাদেশের ডক্টর ইউনূস আসলে কি চাইছে? যে হিন্দু মুসলিমদের মধ্যে একটা আ দাঙ্গা সৃষ্টি করবে সেই ৪৭ এর মতো। যারা ৪৭ নিয়ে বলেন ৪৭ এ মুসলমানদের হত্যা করছে। আরে ৪৭ এ তো এইভাবেই হিন্দুদেরকে হত্যা করে মুসলমান হিন্দু দাঙ্গা লাগিয়ে দিয়েছিল গুজব ছড়িয়ে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি আবার আ ইউনূস চাচ্ছে আবার এই ঘটনা ঘটাতে। বাংলাদেশ, ভারত ২ দেশে যদি আবার হিন্দু-মুসলিম দাঙ্গা লেগে যায় তাহলে তো ভারত ভেঙে টুকরো, টুকরো হয়ে যাবে। কিন্তু যদি আবার বাংলাদেশ ভেঙে টুকরো, টুকরো হয়ে যায় সেই চিন্তা কিন্তু তার নাই। কিন্তু কেউ চাইতেই পারে যে আমরা বাংলাদেশ ভেঙে ফেলবো। তারা যেহেতু আমাদের দেশ ভেঙে ফেলতে পারে। এটা প্রতিপক্ষ প্রতিশোধ নেওয়ার জন্য চাইতেই পারে, তাদের নিরাপত্তার জন্য। কিন্তু এই মুহূর্তে যে খবরটা আমি পেয়েছি সেটি খুবই ভয়ংকর। সেটা হচ্ছে বাংলাদেশ-ভারত যুদ্ধ লাগানোর জন্য এই জামাত ইসলাম যা, যা করছে, হাদিকে শহীদ করলো বা এই ভারতের বিরুদ্ধে স্লোগান তুললো, ভারতের মাটিতে গিয়ে তারা মোদিকে মেরে ফেলবে সে পিশাচ। অথচ দেখেন এই পিছনের সমস্ত কলকাঠি কিন্তু নাড়ছে আমেরিকা। এখন ডিপ স্টেট বললেও তো ভুল হবে না। বলবেন যে ট্রাম্প আসছে তাহলে এখনো কেন হবে? ট্রাম্পও ওই ডিপ স্টেটের কথাই চলে। মানে সর্বোচ্চ ক্ষমতা তাদের হাতে। তারা বহু অর্থ ব্যয় করে বিভিন্ন উদ্দেশ্য সফল করে। তো এখন এই যে ভারত আর বাংলাদেশের যুদ্ধ লাগাতে যে মরিয়া, এখানে ২ টি নাম এসেছে, আইএসআই এবং আমেরিকা। এবং ঢাকায় তাদের মহড়া চলছে। আপনারা দেখেছেন ৩২ নম্বরের উপরে সাদা কালো আরবি লেখা পতাকা টানানো হয়েছে এবং সংসদ ভবনের সামনে বলা হচ্ছে, আমরা এখন থেকে আমরা খেলাফতের রাষ্ট্র মানে আজকে আপনারা বিপ্লবী দেখতে সরকার পাচ্ছেন ঘোষণা করি। সংসদ লাল ভবনে সবুজের পতাকা এই নামিয়ে দেওয়া হবে মানিকগঞ্জ এবং এভিনিউতে যে সেখানে ওসমান হাদিবার তারা জানাজা, এখানে সাদা কালো কালিমা আল পড়ানো কায়েদার হয়েছে এবং পতাকা, এই কালিমা আইএস এর পড়ার কাজটা পতাকা নিচে যেটা আছে। সেটা মানে এটা গোলমা ইনশাআল্লাহ লেখা একটা আগামীতে লাইন, সেই কিছুদিনের মধ্যেই পতাকা টানানো সংসদ হবে ভবনে আরবি উপস্থিত লেখা। হবে আপনারা সেটা ইনশাআল্লাহ। দেখেছেন। এই কালিমার পতাকা তা আমরা সংসদ কিন্তু সেটা ভবনের উপর আলামত থাকবে পাচ্ছি এবং ইনশাআল্লাহ। মহড়াও দেখতে পাচ্ছি। আমরা তাহলে এই সেই যে প্রত্যাশা মহড়া, নিয়ে সেই আলামত, আশায় আছি। তারপরে লাখ, লাখ ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে হাদির আমাদের এই জন্য আশা লাখ, পূর্ণ হবে লাখ আশা লোক করছি ইনশাআল্লাহ। ঢাকায় চলে আসসালামু আসলো। আলাইকুম। তারা এসে জানাজা দিল। শুধুই কি জানাজা দেওয়ার জন্য আসছে? এবং বিভিন্ন মহল বলছে ৭২ ঘন্টার মধ্যে ৪৮ ঘন্টার মধ্যে বাংলাদেশে অনেক কিছু হতে পারে এবং তাদের মহড়াও দেখতে পাচ্ছি। সেই বিষয়ের আলামত নিয়েই মূলত একটি খবর পাওয়া গেছে যে ভারত বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের সাথে যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে আইএস এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। মানে আইএসই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং আমেরিকা ২টি রাষ্ট্র মিলে। আমেরিকা চাইছে যে বাংলাদেশের যে খনিজ সম্পদ আছে সেটা তাদেরকে দিয়ে দিলেই চলবে এবং পাকিস্তান চাইছে ৭১ সালে ভারতের কাছে যে পরাজিত হয়েছিল সেটার প্রতিশোধ নিতে।
মূলত এই ২ টা উদ্দেশ্য সফল করতেই ২ টি দেশ একসাথে হয়ে এই বাংলাদেশের উপরে সাধারণ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। বিভিন্ন টার্গেট ফিল আপ করছে। সম্প্রতি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে যে ইউএস মেরিন সেনা সদস্য ও পাকিস্তানপন্থী আইএসের এজেন্ট বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যদের একটি যৌথ ফিটনেস অনুশীলন অনুষ্ঠিত হয়েছে আমরা দেখেছি। এবং সেখানে বৃহস্পতিবার আর্মি স্টেডিয়ামে এই অনুশীলন হয় বলে জানিয়েছে ঢাকার আমেরিকান দূতাবাস থেকে। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নেওয়া এবং দুটি দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সূত্র বলছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক সমাবেশে বলেছে, ভারতকে ভেঙে টুকরো টুকরো করে দিবে এবং বিচ্ছিন্নবাদীদের প্রশ্রয় নিয়ে বিচ্ছিন্ন করে দিবেন। বাংলাদেশে যতদিন ইউক্রেনের মতো না হবে ততদিন আশঙ্কা করা হচ্ছে তারা থামবে না। বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যেভাবে লাগানো হয়েছে ঠিক সেইভাবে আমেরিকা চাচ্ছে ভারত বাংলাদেশে একটা যুদ্ধ লাগানোর জন্য এবং ফাঁকে দিয়ে তাদের যে খনিজ সম্পদ দরকার সেটা নিয়ে যাওয়ার জন্য। আর মাঝখান দিয়ে পাকিস্তান বলদের মতো প্রতিশোধ নিতে আসবে। তো প্রতিশোধ নিতে ঢিলটি মারলে তো পাটকেলটি খেতে, প্রতিশোধ নিতে আসলে ভারত তো বসে থাকবে না। তো ভারত যখন পাল্টা পাকিস্তানের উপরে হামলা করবে এবং তারা যে শক্তির অপেক্ষায় বসে আছে যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে সেটা দিয়ে ভারত দখল করবে। এমনও তো হতে পারে সেই পারমাণবিক অস্ত্র পাকিস্তানেই ব্লাস্ট হতে পারে। তখন পাকিস্তান কোথায় যাবে? পাকিস্তান তো প্রতিশোধ নিতে গিয়ে মনে হয় নিজেদের পায়ের নিচের মাটি হারিয়ে ফেলবে এবং পাকিস্তানই ভেঙে টুকরো, টুকরো হয়ে যাবে যে অবস্থা দেখছি। কারণ ভারতের কূটনীতির সাথে পাকিস্তান কোনোভাবেই কুলিয়ে উঠতে পারবে না। তাদের কূটনৈতিক মেধা এবং চাল খুবই তীক্ষ্ণ এবং বুদ্ধিসম্পন্ন। এই বুদ্ধির উপরে মানে তারা প্রতিশোধ পরায়ণ হয়ে কোনো সিদ্ধান্ত নেয় না। তারা খুব সূক্ষ্মভাবে দেশের নিরাপত্তার জন্য, নিজের দেশের ভালোর জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন। স্বাধীনতার ৫৪ বছর পর আবারও বাংলাদেশে পাকিস্তানের বানানো ভয়াবহ ষড়যন্ত্র চলছে। এমন তথ্য যখন সামনে আসে তখন আ কূটনৈতিক, সামরিক যোগাযোগ, বিদেশি অর্থায়ন ও ইসলামাবাদের রাজনৈতিক গোয়েন্দা কার্যক্রমকে কেন্দ্র করে তৈরি হয় তীব্র উদ্বেগ। গত আগস্টে ২ দিনের ব্যবধানে ঢাকায় আসেন পাকিস্তানের ২ মন্ত্রী এবং এটা প্রায় প্রতি সপ্তাহে ২-৪ জন আসে। আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ২১শে আগস্ট ৪ দিনের সফরে ঢাকায় আসেন। আর দেশটির উপমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ২ দিনের সফরে ২৩শে আগস্টে ঢাকায় আসেন। এর আগে ঢাকায় আসেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। পাকিস্তান ভিত্তিক যে সংবাদ মাধ্যম আছে দ্য ক্যাচ লাইন এর এক কলামে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন এবং এখন সময় এসেছে পূর্ব পাকিস্তানকে তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার। মানে আমাদের এই বাংলাদেশকে পাকিস্তানের পক্ষে নেওয়ার এদের নাকি সুযোগ এসেছে। লেখক সরাসরি উল্লেখ করে যে বাংলাদেশের প্রাক্তন সামরিক কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমিরকে আরো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হোক। মানে আবারও খলিলুর রহমানকে বাদ দিয়ে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার আ জন্য বলা হয়েছে। তাহলে তো এটাই হবে। এমন বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে পাকিস্তানের একাংশ বাংলাদেশকে এখনো একটি নিজেদের হারানো ভূখণ্ড হিসেবেই দেখছে। তো জুন মাসে পাকিস্তানের সেনাবাহিনী ৩ ব্রিগেডের ঢাকায় সফরে আসেন এবং সরাসরি কক্সবাজার রামু সেনানিবাসে যান, যেখানে ১০ম পদাতিক ডিভিশনের সদর দপ্তর অবস্থিত থাকে। সাবেক এক বাংলাদেশি মেজর জেনারেল বলেন যে তারা নিঃসন্দেহে গুপ্ত মিশনে ছিলেন। না হলে হঠাৎ রামুতে এত সংবেদনশীল একটি ঘাঁটি সফর করলেন কি কারণে? রামু সেনানিবাস বর্তমানে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ ও সরবরাহ কেন্দ্র হিসেবে চিহ্নিত আছে। ফলে এই সফরে অনেকের স্বাভাবিক কূটনৈতিক ভ্রমণের বাইরে এক ধরনের গোপন সামরিক নকশা হিসেবেও দেখছেন। আভ্যন্তরিক মানে গোপন সূত্র জানায় যে এনসিপি নামের একটি রাজনৈতিক দল যে গোপনে জঙ্গি সংগঠনগুলোর রাজনৈতিক ফ্রন্ট হিসেবে কাজ করছে তদন্তে উঠে এসেছে। কাতার ও তুরস্ক ভিত্তিক ইসলামিক যে ব্যাংকের মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দারা এই দলকে অর্থায়ন করছে। গত ৩ মাসে শুধু আ মানে আঙ্কারা হয়ে করাচিতে $১২.৭ মিলিয়ন ঢুকেছে এনসিপির সেল অ্যাকাউন্টে। আভ্যন্তরীণ যে গোপন নথি থেকে জানা যায় বাংলাদেশের কয়েকটি নিরাপত্তা বাহিনীকে কৌশলগত বদলি করা হয়েছে, যেখানে জঙ্গি সহানুভূতিশীল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। যারা জঙ্গিদেরকে মদদ দেয় তাদেরকে বসানো হয়েছে। এখনকার ভূ রাজনীতিতে চীন, ভারত প্রতিদ্বন্দ্বিতা বড় ভূমিকা রাখছে। ইসলামাবাদ, দোহা, ইস্তাম্বুল মানে অক্ষকে সমর্থন দিচ্ছে কিছু পশ্চিমা শক্তি। এই অবস্থান ছিল সম্পূর্ণ জঙ্গিবাদ বিরোধী। এমনকি যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক আবার ঘনিষ্ঠ হচ্ছে। পাকিস্তানের সেনাপ্রধান আমির ওয়াসিম মনির সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে পাকিস্তানি কর্মকর্তাদের সম্প্রতি সফর ও প্রচারণা কেবল কূটনৈতিক নয়, এর পিছনে স্পষ্টভাবে এক ধরনের ঐতিহাসিক রিভার্স
ইঞ্জিনিয়ারিং চলছে, যেখানে বাংলাদেশকে আবার পাকিস্তানের প্রভাব বলয়ে টানার চেষ্টা হচ্ছে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হলো আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর ভেতরে জঙ্গি সহানুভূতিশীল শক্তির অনুপ্রবেশ। আন্তর্জাতিক অঙ্গনে এই ষড়যন্ত্রকে শক্তিশালী করছে ভূ-রাজনীতির নতুন সমীকরণ। বিশেষ করে চীন, ভারত প্রতিদ্বন্দ্বিতা ও পশ্চিমাদের নীরব সমর্থক। কি বুঝলেন? একমাত্র বাংলাদেশের যে খনিজ সম্পদ সেটি হাতিয়ে নেওয়ার জন্য সব রকম সহযোগিতা করছে আমেরিকা। তাদের তো ব্যবসা এটাই। আর পাকিস্তান মরিয়া হয়ে আমাদের ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিবে। প্রতিশোধ নিতে আসলে দেখা যাবে আ ভারত কোনদিন ভারতের সাথে প্রতিশোধ নিতে গিয়ে পাকিস্তানই কবে কয়েক টুকরো হয়ে যাবে। পাকিস্তানের পতাকাও থাকবে না, পাকিস্তানও থাকবে না। আমার ভবিষ্যৎ এটাই মনে হচ্ছে।